ভয়ানক রহস্যময় ভৌতিক গল্পের খোঁজে। এরপর আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, কিছুক্ষণ আগেই তো আমি পুরো বাড়ি খুঁজে এসেছিলাম, কিন্তু রহিম চাচাকে তো কোথাও খুঁজে পাইনি। আর রহিম চাচা তো মোবাইল করার পর আমাকে বললেন যে সে এখনো গ্রামের বাড়িতেই আছেন, তার ফিরতে আরো 2 দিনের বেশি সময় লাগবে। তাহলে আমার সামনে এখন কে দাঁড়িয়ে আছে? আমি কিছুটা কাঁপা কণ্ঠে রহিম চাচাকে প্রশ্ন করলাম, আমি তো পুরো বাড়ি তোমাকে ডাকতে ডাকতে খুঁজলাম, কিন্তু তোমাকে তো কোথায় দেখতে পেলাম না। তুমি কোথায় ঘুমিয়েছিলে? রহিম চাচা উত্তর দিলেন, তিনি নাকি ঘরের ছাদে শুয়েছিলেন, কিন্তু আমি তো তাকে কল দিলাম, সে তো বলেছিল গ্রামের বাড়িতেই আছে, আসতে আরো 2 দিন লাগবে। কিন্তু রহিম চাচা বললেন তার নাকি মোবাইলই নষ্ট, আর সে সব কথা আমাকে বলে নাই। আমি রহিম চাচার কথা শুনে অনেক চিন্তায় পড়ে গেলাম। রহিম চাচাকে দেখে মনে হচ্ছে না যে সে মিথ্যে কথা বলছে, কিন্তু আমি তো একটু আগেই রহিম চাচার সাথে ফোনে কথা বললাম। এরপর মোবাইলটা বের করে যে দেখতে গেলাম যে চাচার সাথে আমি কয়টা বাজিয়ে মোবাইলে কথা বলেছি, তখন আরো বেশি ভয় পেয়ে গেলাম। আমার মোবাইলে দেখাচ্ছিল গত 2 দিনের মধ্যে রহিম চাচার সাথে আমার কোনো কথাই হয়নি। আমি অবাক হয়ে রহিম চাচার মুখের দিকে তাকালাম। তাহলে আমি একটু আগে কার সাথে মোবাইলে কথা বললাম? আমার মাথায় তখন কিছুই আসছিল না। আমি স্তম্ভের মতো দাঁড়িয়েছিলাম। আমার সাথে সব কি ঘটছে? কি এই ডায়েরির রহস্য? আর কোনটা আসল রহিম চাচা? এইটা নাকি যার সাথে আমি কিছুক্ষণ আগে ফোনে কথা বলেছিলাম সে? আর এই ডায়েরির পরের পৃষ্ঠাগুলোই বা কেন খুলছে না? এরকম আরো অনেক প্রশ্নই আমার মস্তিষ্কে ঘুরতে থাকে। তখন আমার মাথা প্রচন্ড যন্ত্রণা শুরু করতে থাকে, আমি প্রচুর ভয় পেতে থাকে। আমি বুঝতে পারছিলাম যে ভয় আমার পুরো শরীর কাঁপছিল। আমার মাথা ব্যথাটা এতটা বেড়ে যায় যে আমি দাঁড়িয়ে থাকতে পারি না। আমি প্রায় অজ্ঞান হয়ে যেতে নেই। ঠিক তখনই রহিম চাচা আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। আমার দিকে তাকিয়ে গভীর কণ্ঠে বলে, বাবু, আপনি অনেক ক্লান্ত, আপনাকে অনেক অসুস্থ মনে হইতেছে। আপনি এখন ঘুমাইতে চলেন, আমার লগে ঘরে চলেন, আপনি এখন ঘুমাইবেন। আমি আর কিছু বলতে পারছিলাম না। আমার যেন মনে হচ্ছিল কেউ আমাকে হিপনোটাইজ করেছে। আমার পুরো শরীর যেন অবশ হয়ে যেতে লাগলো, আমার চোখগুলো লেগে আসতে লাগলো। আমি বুঝতে পারলাম যে রহিম চাচা আমাকে ঘরে নিয়ে যাচ্ছে। এরপর আমার চোখ লেগে গেল, আমি মনে হয় অজ্ঞান হয়ে গেলাম। এর কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরল। আমার জ্ঞান ফেরার পর চোখ খুলে তাকিয়ে দেখলাম আমি ঘরের বিছানায় শুয়ে আছি। আমার কপালে পানিতে ভেজানো একটা রুমাল। আমার নিজেকে অনেক ক্লান্ত মনে হচ্ছে। আমার শরীরে মনে হয় 1 বিন্দু পরিমাণ শক্তি নেই।
আমি ঘরের দিকে ভালো করে দেখতে লাগলাম। ঘরে আমি ছাড়া আর কেউ নেই। একটু পর রহিম চাচা হাতে এক গ্লাস গরম দুধ নিয়ে ঘরে ঢুকলেন। আমার কাছে এসে আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলতে লাগলেন, বাবু, আপনার প্রচুর জ্বর হয়েছে, কাল রাত থেকে কিছু খান নাই, এই দুধটুক খাইয়ে নেন, ভালো লাগবে। আমি অবাক হয়ে গেলাম। এত রাতে রহিম চাচার দুধ কোথায় পেল? কিন্তু তাকে এটা জিজ্ঞেস করার মতো শক্তি আমার ছিল না। আমার শরীর থেকে কথা বলার মতো শক্তি যেন হারিয়ে ফেলেছি আমি। তাই আমি রহিম চাচাকে কিছু না বলে মাথা কিছুটা নিচু করে দুধটা খেয়ে নিলাম। আসলে দুধটা খাওয়ার পর একটু ভালো লাগছিল। এরপর রহিম চাচা একটি বাটিতে করে পানি এনে সেটাতে রুমালটা ভিজিয়ে আমার পুরো শরীর মুছে দেয়। রহিম চাচা সব সময় আমার জ্বর আসলে এমন করতেন, কিন্তু আজ তার ব্যবহার একটু অদ্ভুত রকমের মনে হচ্ছিল। তার শরীরের ভেতর কেমন যেন একটা মেয়েলি ভাব ছিল। তার হাঁটা চলা আর কথা বলা আমার কাছে বেশ ভিন্ন রকম লাগছিল। আমার পুরো শরীর অবশ থাকার পরেও আমি নাক দিয়ে স্পষ্ট সেই গোলাপের গন্ধটা পাচ্ছিলাম। এর কিছুক্ষণ পর আবার আমার চোখগুলো লেগে গেল। এরপরে সকালে ঘুম ভাঙার পরে আমি প্রথমে আস্তে আস্তে করে বেরিয়ে কোনো রকমভাবে উঠানে গেলাম। উঠানে গিয়ে প্রথমে সেই ডায়েরিটা খুঁজতে থাকি, কারণ আমার মনে হচ্ছিল ওই ডায়েরির ভিতরেই রয়েছে আসল রহস্য। কিন্তু উঠানের টেবিলটাতে ডায়েরিটা ছিল না। আমি ভাবলাম হয়তো রহিম চাচাই ডায়েরিটা ঘরে নিয়ে রেখেছে। এরপর রহিম চাচাকে ডাকতে থাকি, কিন্তু সেই গতকাল রাতের মতো একই ঘটনা ঘটল। রহিম চাচাকে পুরো বাড়িতে খুঁজে পেলাম না। আবার রহিম চাচাকে খোঁজার জন্য আমি বাড়ির সম্পূর্ণটা খুঁজে ফেলি, কিন্তু তাকে কোথাও খুঁজে পাই না। আমি চিন্তায় পড়ে যাই। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে হঠাৎ আমার সাথে এসব কি ঘটছে। রহিম চাচা কি তাহলে গতকালকে আর আসেনি? কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে রহিম চাচা সারা রাত আমার সেবা করে আমাকে সুস্থ করে তুলেছেন। এরপর আমি চুপচাপ উঠানের চেয়ারে এসে বসেছিলাম। হঠাৎ আমার মোবাইলে একটা কল আসলো। মোবাইলটা পকেট থেকে বের করে দেখলাম রহিম চাচার নাম্বার থেকে কল এসেছে। কিন্তু রহিম চাচার মোবাইল থেকে কল আসায় আমি মোটেও অবাক হলাম না। আসলে গতকাল রাত থেকে আমার সাথে যা যা ঘটছে তাতে আমার সকল অনুভূতিগুলো মারা গেছে। এখন ধীরে ধীরে যেন আমার চিন্তা শক্তি কমে যেতে থাকলো। প্রথমবার কলটা ধরলাম না, দ্বিতীয়বার কলটা ধরে বললাম, রহিম চাচা, কোথায় তুমি? যা বাবু, আমি এখনো গ্রামেই আছি, তাই আজকে রাইতেই রওনা দেব। আপনার কাছে পৌঁছাইতে কালকে সকাল হয়ে যাইব। কালকার সকালে তাহলে আমাদের দেখা হইতেছে। আচ্ছা, দেখে শুনে ভালো করে আসো। আর কিছু বলবে? না বাবু। এবার আমি কলটা কেটে দিলাম। চুপচাপ বসে থাকলাম বাড়ির উঠানে। রহিম চাচা তাহলে কাল সকালে আসবেন? রহিম চাচা বাড়িতে না আসলে আমার মাথা কিছুতেই ঠান্ডা হবে না। এরপর মোবাইলটার কল লিস্ট থেকে দেখতে পারলাম যে গতকাল রহিম চাচার সাথে আমার কথা হয়েছিল কিনা। এটা দেখে কিছুটা অবাক হয়ে গেলাম আমি।
গতকাল রাতে যখন রহিম চাচার সামনে মোবাইল থেকে চেক করছিলাম যে রহিম চাচার কল দিয়েছিলেন কিনা, তখন দেখেছিলাম যে রহিম চাচার সাথে আমার গত 2 দিন ধরে কথা হয়নি। কিন্তু এখন আমি কি দেখছি? এখন দেখছি গতকাল রাতে আমার ঠিকই রহিম চাচার সাথে মোবাইলে কথা হয়েছিল। আমি এবার মাথা ঠান্ডা করে সব কিছু চিন্তা করতে লাগলাম। এবার আমি বুঝতে পারলাম যে গতকাল রাতে যে আমার কাছে এসেছিল সে রহিম চাচা ছিল না, কারণ তার ভিতর একটা অন্যরকম আচরণ আমি দেখতে পেয়েছিলাম। হয়তো সে কোনো অন্য দুনিয়ার মানুষ ছিল, কিন্তু সে যেই হোক না কেন আমার কাছে কেন আসলো, আর সে আমাকে এর ডায়েরিটাই বা কেন দিল, আর এই ডায়েরিটার পরের অংশেই বা কি আছে? কে এই সানজিদা আফজাল মিশি, আর সে এখন আছেই বা কোথায়? এই সকল প্রশ্নের উত্তর এবং সকল রহস্যের সমাধান পেতে আমাকে প্রথমে সেই ডায়েরিটা খুঁজে বের করতে হবে। কিন্তু ডায়েরিটা তো কোথাও খুঁজে পেলাম না। তাহলে কি আমার আর এই রহস্য জানা হবে না? এরপর ভাবলাম, থাক, ডায়েরিটা আর খুঁজে না পেলেই ভালো হবে। এই ডায়েরিটি আমার জন্য অভিশপ্ত। ডায়েরিটা আমার বাড়িতে অভিশাপ বয়ে নিয়ে এসেছে। এই একটা অভিশপ্ত আত্মাকে রহিম চাচার বেশে আমার বাড়িতে নিয়ে এসেছে। এরপর সারাদিন স্বাভাবিকভাবে কাটিয়ে দিলাম। সারাদিনে আর সেই ডায়েরিটা চোখে পড়েনি। আমি শুধু ভাবছিলাম যাতে রহিম চাচা কাল সকালে দ্রুত চলে আসেন। এরপর দেখতে দেখতে রাত প্রায় 10টা বেজে গেল। আমি ভাবলাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, তাহলে আর কোনো দুশ্চিন্তা হবে না। এরপর বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু ঘুমানোর পর রাতে একটা ভয়ঙ্কর শব্দ দেখলাম। বাড়িটা বেশ একটা অচেনা অদ্ভুত, তাই বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি ছিল। কিন্তু বাড়িটার চারদিক থেকে অনেক সুন্দর গাছে ঘেরা। বাড়ির উঠানেও নানান রকম ফুলের গাছ। কিন্তু হঠাৎ দেখলাম চারদিক পুরো অন্ধকার হয়ে গেল। আমি অন্ধকারে আর কিছুই দেখতে পারছিলাম না। হঠাৎ একটা মোমবাতি হাতে একটা মেয়ে আমার সামনে এসে দাঁড়ালো। মোমবাতিটা আলোতে মেয়েটাকে ভালো মতো দেখা যাচ্ছিল না। তার মুখটা একটু একটু দেখতে পারছিলাম। এরপর মেয়েটা মোমবাতিটা আমার হাতে দিয়ে গভীর কণ্ঠে আমাকে বলল, বাড়ির ভেতরে চলুন। আমি আর কিছু বলতে পারলাম না। মনে হচ্ছিল আমি বোবা হয়ে গেছি। মোমবাতিটা হাতে নিয়ে মেয়েটার পিছু পিছু বাড়ির ভিতরে ঢুকলাম। এরপর মেয়েটা আমাকে আঙ্গুলের ইশারা করে একটা গোলাপ গাছ দেখালো এবং আমাকে একটা কোদাল দিল। বলল গোলাপ গাছটার নিচে খুঁড়তে। আমি তার ঘরের চাকরের মতো সব কথা শুনছিলাম। তাকে কিছু বলতে পারলাম না। আমি কোদালটা নিয়ে গোলাপ গাছটার নিচে মারি খুঁড়তে লাগলাম। মেয়েটা মোমবাতি হাতে দাঁড়িয়েছিল। আমি কিছুক্ষণ খোঁড়ার পরে বুঝতে পারলাম আমি শুধু কোনো গোলাপ গাছের নিচ খুঁড়ছিলাম না, এটা একটি পুরাতন কবর। একটা পুরাতন কবরের উপরে এই গোলাপ গাছটা ছিল। এটা একটা কবর ভেবে আমি ভয়ে ভয়ে কবরটা খুঁড়তে লাগলাম। কবর খোঁড়ার পর যা দেখলাম তাতে আমি ভয়ে আটকে উঠলাম। দেখলাম কবরটার নিচে একটা পাটি বিছানো রয়েছে। মনে হচ্ছিল যে
পাটির নিচ থেকে কিছু একটা হাত বের করে ইশারা করে আমাকে ডাকছে। এরপর আমি ভয়ে ভয়ে পাটিটা সরালাম। দেখলাম কাফনে মোড়া 3টা তাজা লাশ। কবরটা অনেক পুরাতন ছিল, কিন্তু লাশগুলো দেখে মনে হচ্ছিল কিছুক্ষণ আগেই কেউ একজন এখানে কবর দিয়ে গেছে। আমি বেশ অবাক হয়ে গেলাম। এই লাশগুলো দেখে এখানে 2টা বড় মানুষের এবং একটা বাচ্চার লাশ ছিল। এরপর সেই মোমবাতি হাতে দাঁড়িয়ে থাকা মেয়েটা আমাকে বলল লাশগুলোর মুখের উপর থেকে কাফনের কাপড় সরাতে। আমি বেশ ভয় পেয়ে যাই, কিন্তু কিছু বলতে পারলাম না। কি ভয়ানক দেখতে লাগছিল সেই কাফনে মোড়া লাশগুলো। তার উপর আমি আবার একা এই কবরের ভেতরে ছিলাম। আমি ভয়ে ভয়ে লাশগুলোর শরীর থেকে কাফনের কাপড় সরালাম। এরপর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি তিল পরিমাণেও প্রস্তুত ছিলাম না। 2টি লাশের মাঝখানে ছিল একটি ছোট্ট বাচ্চা মেয়ের লাশ। 3টা লাশের চেহারাই ছিল ভীষণ বিভৎস। মাঝখানে সেই মেয়েটার লাশের চেহারা বেশি ভয়ঙ্কর আর কেমন যেন আমার চেনা চেনা লাগছিল। এরপরে মনে পড়লো এটা তো সেই মেয়েটার লাশ যে কিছুক্ষণ আগে আমার সাথে এই কবরের উপরে দাঁড়িয়েছিল মোমবাতি হাতে নিয়ে। এরপর আমি ভয়ে ভয়ে কবরের উপরে তাকালাম। দেখলাম সেই মোমবাতি হাতে দাঁড়িয়ে থাকা মেয়েটা আর এই কবরে যে মেয়েটার লাশ রয়েছে দুজনে একই চেহারার। এরপর আমি কবরের উপরে দাঁড়িয়ে থাকা মেয়েটা আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে হাসছিল। আমি খুব ভয় পেয়ে যাই। এরপর মেয়েটার কাছে জানতে চাই তুমি কেন হাসছো, কিন্তু মেয়েটা কোনো উত্তর না দিয়ে হেসেই চলছে। এরপর আমি এদিকে ফিরে সেই মেয়েটির লাশের দিকে তাকালাম। দেখলাম মেয়েটার লাশও ভয়ঙ্কর ভাবে চোখ খুলে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে আঁতকে উঠলাম। এরপর মেয়েটার লাশ আমার একটা হাত শক্ত করে চেপে ধরলো এবং বিভৎস ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করলো। আমি উপরে তাকিয়ে দেখলাম মোমবাতি হাতে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। সেও আমার দিকে তাকিয়ে বিভৎস ভাবে হেসেই চলছে। একই চেহারার দুজন মেয়েরই ভয়ঙ্কর হাসি আর বিভৎস চেহারা আমার মস্তিষ্কের ভিতর যেন বিভৎস ধরনের ঝড় তুলে দিয়েছিল। আমি ভয়ে চিৎকার করে মানুষ ডাকতে শুরু করলাম আর বলতে লাগলাম, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে সাহায্য করো। এরপরে আমার ঘুমটা ভেঙে যায়। আমি শোয়া থেকে লাফ দিয়ে উঠে বসলাম। সর্বশরীর থেকে ঘেমে আমি একদম স্নান করে উঠেছি মনে হলো। এত রাতে একই রকম ভয়ঙ্কর স্বপ্ন দেখার কোনো মানে হয়? এই রকম একটা স্বপ্নই বা কেন দেখলাম তার উত্তর আমার কাছে নেই। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখলাম রাত তখন প্রায় 2টা বাজে। হঠাৎ আমার চোখ গেল আমার বিছানার কাছে পড়ে থাকা ডায়েরিটার উপর। আমি দেখলাম আমার পায়ের কাছে সেই ডায়েরিটা খোলা অবস্থায় পড়ে রয়েছে।
হঠাৎ ডায়েরিটা এখানে কিভাবে আসলো তাও বুঝলাম না আমি। এরপরে ডায়েরিটা হাতে নিলাম, হাতে নিয়ে দেখলাম গত রাতে যেখানে ডায়েরিটা শেষ করেছিলাম ঠিক তার পরের অংশের পৃষ্ঠা বেরিয়ে রয়েছে। খুব শীঘ্রই এই গল্পের তৃতীয় পার্ট দেখতে পাবেন। সেই পর্যন্ত যেখানে থাকবেন সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী পার্ট খুব শীঘ্রই তোমরা পাবে, তাই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত যেখানেই থাকবে সুস্থ থাকবে এবং ভালো থাকবে।